রাস্তা ছেড়ে দেন, জিয়া ভাই আপনি থাকেন, সাথে সাথে কেউ আসেন না, সাথে সাথে কেউ আসেন না, সাথে সাথে কেউ আসেন না, সাথে সাথে কেউ আসেন না। সবাই আসতে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাস, কিন্তু ওর কিন্তু ওই চারুকলায় ওখানেই মানে চাকরি হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের হয় নাই। সাগর ভাই প্লিজ একটা বার আমার সব কাজের জীবনের যে মানে সৃষ্টি সব এই জায়গায় ছিল, যেগুলো আরো চাইলেও বানাইতে পারবে না। আমরা আসলে বিশেষভাবে সবাই আছে, সব থেকে আমরা কত সৌভাগ্যবান যে আমাদের নেতা আমাদের সাথে আছে, তারেক রহমান আমাদের সাথে আছে, এটাই আমাদের অনেক বড় বলছি তো যে খারাপের মধ্যে একটা ভালো কিছু আসবে। সাংবাদিক ভাই বোনেরা, এখানে উপস্থিত রয়েছেন উপদেষ্টা কাউন্সিলের সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, মানিকগঞ্জের মাটি, মানুষ এবং এখানকার জনসাধারণের অত্যন্ত আপনজন আফরোজা খানম মৃতা আপা। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, ঢাকা কলেজের সাবেক ভিপি বীর শরাফত আলী শোভু। আমার সাথে এখানে এসেছেন আরেকজন মেধাবী সাবেক ছাত্র নেতা, ছাত্রদল নেতা সঞ্জয় এবং জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ডাক্তার আউয়াল সহ মানিকগঞ্জ জেলা বিএনপির সমস্ত মান্যবর নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এখানে আমরা মানবেন্দ্র ঘোষের বাসায় আসতে পেরেছি এবং তারা সুচারুভাবে
আমাদেরকে এখানকার যে পরিস্থিতি সেটা বর্ণনা করেছেন সাংবাদিক ভাইদের সামনে। এই জন্য প্রত্যেকের প্রতি আমার প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা জানেন মানবেন্দ্র ঘোষ অত্যন্ত মেধাবী একজন ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু ও কারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের সে ফার্স্ট ক্লাস পাওয়া একজন ছেলে। তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কথা, তাকে তারা টার্গেট করেছে। কারণ সে আন্দোলনের পক্ষে, সে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে। মানবেন্দ্রকে কিনতে পারেনি ফ্যাসিস্টরা, তাই মানবেন্দ্র তার সকল প্রতিভা দিয়ে সে পহেলা বৈশাখ উদযাপনের কর্মকাণ্ডের সাথে নিয়োজিত ছিল। এই কারণে তাকে টার্গেট করেছে। এই কারণে তাদের দীর্ঘদিনের চর্চিত যে পহেলা বৈশাখ, যার সাথে পার্শ্ববর্তী দেশের যোগসূত্র নিয়ে ওই কালচারকে আমন্ত্রণ করে তাদের সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে দেশকে ফেলে এই দেশটাকে দাবেদার যারা করতে চেয়েছিল ফ্যাসিস্টদের অনুচররা, তারা ব্যর্থ হয়েছে। মানবেন্দ্রনাথ ঘোষের মতো দেশপ্রেমিক এই সমস্ত শিল্পীদের কর্মকাণ্ড। তারা আনন্দ বৈশাখ শোভাযাত্রা করেছে, সেখানে নানা ধরনের গণতন্ত্রের পক্ষে তারা প্রতীক করেছে। যে মুগ্ধ পানি দিতে গিয়ে আত্মদান করেছে, সেই পানির বোতল তারা তৈরি করেছে তাদের শিল্পকর্মের মধ্যে দিয়ে। এইসব জিনিসগুলোতেই তারা টার্গেট করেছিল মানবেন্দ্রনাথ ঘোষ। আল্লাহ তাকে প্রাণে হয়তো বাঁচিয়েছেন, তার পরিবারকে হয়তো বাঁচিয়েছেন, হয়তো সম্পদের উপর দিয়ে গেছে, টার্গেট করে তারা আগুন দিয়েছে। তার যে সারা জীবনের একটা শিল্পীর সর্বোচ্চ সম্পদ কি, তার সকল শ্রম দিয়ে তৈরি করা তার শিল্পকর্ম, সেই শিল্পকর্মকে ধ্বংস করেছে। কারণ ওরা লুটেরা, ওরা দেশের টাকা পাচার করে। ওদের কাছে শিল্পের কি দাম, ওদের কাছে সংস্কৃতির কি দাম, ওদের কাছে সাহিত্যের কি দাম, ওদের কাছে কিছুই দাম নাই। ওদের হচ্ছে একটাই লক্ষ্য, একটাই আরাধনা, সেটা হচ্ছে বাংলাদেশে ক্ষমতাকে তারা চিরদিন আঁকড়ে রাখবে এবং তার ছেলের নামে, মেয়ের নামে, ভাগ্নির নামে দুবাইয়ে ফ্ল্যাট হবে, লন্ডনে বাড়ি হবে, মালয়েশিয়ায় বাড়ি হবে, কানাডায় বাড়ি হবে বাংলাদেশের জনগণের টাকা দিয়ে। তাদের সেই যে বাড়ি হওয়ার যে আকাঙ্ক্ষা, সেইটা ধূলিসাৎ করে দিয়েছে এই দেশের ছাত্র জনতা। 15-16 বছর ধরে বিএনপির নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেভাবে সংঘবদ্ধ হয়ে তারা সংগ্রাম করেছে, সেই সংগ্রামে যেহেতু তারাও একটা পার্টিসিপেট করেছে মানবেন্দ্রনাথ ঘোষরা, এই কারণেই তাদেরকে টার্গেট করে এখন গ্রামের বাড়িতেও পুড়িয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা আমার, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা আওয়ামী লীগকে নিয়ে কি করবেন? অনেক কথাই বলেন, ওনাদের উপদেষ্টারও অনেক কথা বলে যে তারা রাজনীতি করবে কি করবে না, সেটা আইন আদালতের ব্যাপার। আপনারা যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা কোন আইনের বলেন? আপনারা সমস্ত গণতন্ত্রকামী মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছেন এই জন্য, কিন্তু কনস্টিটিউশনালি তো আপনি নন, মানে আইনগতভাবে তো ভিত্তি নেই। যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকে আপনাদের সমর্থন, আপনার সেটা চালাচ্ছে। এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে, সেটা নির্ধারণ করা দায়িত্ব তো আপনাদের। কারণ প্রশাসন আপনাদের হাতে, অন্য সমস্ত স্টেট মেশিনারি আপনাদের হাতে। তাহলে ওদের যে সমস্ত নাশকতাকারী এবং ভয়ঙ্কর সন্ত্রাসী আওয়ামী দোসরদের লোকরা যে ঘাপটি মেরে আছে বিভিন্ন তৃণমূলে, বিভিন্ন জায়গায়, বাঁশঝাড়ে থেকে শুরু করে সমাজের মধ্যে নানা জায়গায়, ওদের কাছে তো প্রচুর টাকা আছে। ওদের কাছে পেট্রোল কিনে মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়ার যে অর্থ, মানুষকে হত্যা করার জন্য যে অস্ত্র লাগে তার অর্থ তাদের কাছে আছে। তো সেইটা দমন করতে আপনাদের কি আইন প্রণয়ন করতে হবে, সেটা আপনারা জনগণের কাছে খোলাসা করুন। যেহেতু প্রশাসন আপনাদের হাতে, সেখানে অনেকেই তাদের পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ বা অন্য কোনো দেশে, কিন্তু এরা প্রশ্রয় পাচ্ছে কার দ্বারা?
এটা তো সকলের মানে এখানে যারা আছেন বিশেষ করে প্রশাসনের ক্ষেত্রে তো জানার কথা। কোথায় এই সমস্ত ভয়ঙ্কর সন্ত্রাসীরা লুকিয়ে আছে, যারা 15 বছর ধরে শেখ হাসিনাকে পাহারা দিয়েছে এবং এই পাহারার বিনিময়ে যারা অন্যের বাড়িঘর দখল করেছে, ব্যাগ লুট করেছে, অন্যের সম্পত্তি লুট করেছে এবং যারা টাকা পাচার করেছে, ব্যাংক হরি লুট করেছে, তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে এইটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি খুঁজে বের করতে না পারে তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে। আজকে বাণীবন্দ্রনাথ ঘোষের বাড়ি পুড়ে যাচ্ছে। এটা আরো কত লোক যে সামনে ক্ষতিগ্রস্ত হবে, যারা গণতন্ত্রের কথা বলেছে, যারা বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছে, যারা লড়াই করেছে, যারা বুক দিয়ে গুলি বরণ করেছে, অনেকের পিঠে, অনেকের মাথায়, অনেকের পায়ে, অনেকের পেটে এখনো শটগানের গুলি বহন করে যারা যাচ্ছে, তারা প্রত্যেকেই আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের টার্গেটে পরিণত হয়ে আছে। তারা এক এক করে তাদের উপর আক্রমণ করবে। সুতরাং এই সরকার অনেক কথা বলছে, নির্বাচন নিয়ে কি টালবাহানা করছে, নানা কিছু বিষয় আমরা দেখছি। এই সরকার তো গণতান্ত্রিক সংগ্রামের ফসল, তার তো প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতে থাকতে হবে, জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে যে মানবেন্দ্রনাথ ঘোষের বাড়িতে আগুন লাগলো কি করে, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার চিত্রকর্ম দিয়ে, তার শৈল্পিক চেতনা দিয়ে সে সেটাকে প্রতিবাদ করেছে, এই অপরাধী। এটা হতে পারে না। যাই হোক, আজকে আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, আপা এখানে উপস্থিত আছে, তাদের সামনে শুধু আমি এটুকু বলতে চাই, আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শুধু নয়, অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলো দমন করতে না পারেন তাহলে তো জনগণ তারা রুখে দাঁড়াবে, জনগণ কিন্তু প্রতিরোধের জন্য প্রস্তুতি নেবে। কারণ সরকারের দায়িত্ব প্রত্যেকটি মানুষের জীবন এবং মাল নিরাপত্তা বিধান করা। আর যারা গণতন্ত্রের জন্য লড়াকু যে সমস্ত সৈনিক, রাজনৈতিক কর্মী, শিল্পী, কুশলী যারা রয়েছেন, তারা আজকে নিরাপত্তাহীন। তাদের বাড়িঘর পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, ভস্মীভূত হচ্ছে। যেখানে মানবেন্দ্র ঘোষের অনেক শিল্পকর্ম ছিল সেগুলো ভস্মীভূত হয়ে গেছে। এইটা এই সময় আজকে 8 মাস পেরিয়ে গেছে। তারা কি করে উঠি দেয়, তারা কি করে এই ধরনের ভয়ঙ্কর আক্রমণ করে পুড়িয়ে দিতে পারে এটি গ্রামের মধ্যে ঢুকে, এটা আমার মাথায় আসছে না। আমি আবারও সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, এটার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের বিধান করতে হবে। এবং আজকে যেভাবে তারা একটা মধ্যবিত্ত, একেবারেই মধ্যবিত্ত, আজকে যে ক্ষতির সম্মুখীন হয়েছে, সরকার সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। সবাইকে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যেন রক্ষা করে। আমরা জাতীয়তাবাদী দল আমরা এটা শুনে এখানকার বিএনপির সকল নেতৃবৃন্দ সবাই ছুটে এসছেন, যোগাযোগ রেখেছেন। আপা লন্ডনে ছিলেন, সেখান থেকে তিনি বারবার টেলিফোন করেছেন, খবর দিয়েছেন তার পরিবারের সাথে। আমি আবারও দৃঢ় কণ্ঠে বলছি যে বিএনপি মানবেন্দ্রনাথ ঘোষের সাথে তার পরিবারের এই দুঃসময়ে সহমর্মিতাই শুধু জানাচ্ছে না, তাদের সাথে কাঁধে কান মিলিয়ে এখানে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং তারা আজকে যে ক্ষতিগ্রস্ত এবং তারা যে আক্রমণের শিকার হয়েছেন এটার তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। আপনাদের সকলকে এখানে যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইরা, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং আমরা আশা করি আমাদের অনুদান সামান্য, তারপরও সহমর্মিতা প্রকাশ করার জন্য তারেক ভাইয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। রাস্তাটা ক্লিয়ার করে দেন সবাই। গেটটা খুলো, গেটটা খুলো। দরজাটা খুলে দেন। না, সামনে রাস্তাটা ক্লিয়ার করে দেন, কেউ পিছন থেকে ধাক্কা দেন না কেউ।
সবাই একটু ধাক্কা ধাক্কি করেন না, কেউ ধাক্কা ধাক্কি করেন না, সবাই একটু পিছনের দিকে চাপ দেন। আলাদাভাবে আমি সঞ্জয়কে নিয়ে আমাদের আজকে অনেক লোকজন, অনেক লোকজন না, আজকে আর বসি ধাক্কা এন্ডা কেউ থেকে, ধাক্কা এন্ডা কেউ থেকে। সবাই রাস্তাটা ক্লিয়ার করেন, কেউ ধাক্কা ধাক্কি করেন না, সামনে আবার আসেন। আপনি যান ওই পাশে যান। রাস্তাটা ছেড়ে দেন প্লিজ, ভাই গাড়িটা বেরিয়ে দেন।